সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী প্রথম অধ্যায়ে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়ে যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো আমাদের চোখের উপযোজন ক্ষমতা। তো এটা হচ্ছে স্নায়ুতন্ত্রে রয়েছে, স্নায়ুতন্ত্র যে টপিকটা রয়েছে সেখানে চোখের উপযোজন ক্ষমতা সম্পর্কে আমরা পড়ব। তো দেখো এখানে আমি এখানে ডান দিকে একটা ছবি এঁকেছি। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে চোখ, আর চোখের সামনে রয়েছে একটা বস্তু, সেটা গাছ এঁকেছি আমি একটা, সেখানে অন্য কোনো বস্তু হতে পারে। এবার আমি দেখবো যে উপযোজন কাকে বলে। তো দেখো শুরু করার আগে আমি তোমাদের একটা টপিক জিস্টে বুঝিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টি। একনেত্র দৃষ্টি কাকে বলছে? দেখো যে সমস্ত প্রাণীদের মুখের দুই পাশে চোখ থাকে, মুখ তার দুই পাশে চোখ থাকে, যেমন ধরো গরু বা ঘোড়া, ওদেরকে ভালো করে অবজার্ভ করবে, দেখবে ওদের মুখের দুই পাশে চোখ থাকে, একটা এই পাশে আর একটা এই পাশে। তার ফলে কি হচ্ছে দেখো, আর আমাদের যে মুখের সামনেই দুটো চোখ থাকে, ওদের মুখের দুপাশে দুটো চোখ থাকে আর আমাদের মুখের সামনেই দুটো চোখ থাকে। তাহলে যে সমস্ত প্রাণীদের মুখের সামনে দুটো চোখ থাকে তাদেরকে আমরা কি বলে থাকি? দ্বিনেত্র দৃষ্টি বিশিষ্ট প্রাণী। যেমন আমরা মানুষ বা কুকুর, বিড়াল, এরা হচ্ছে সবাই দ্বিনেত্র বিশিষ্ট প্রাণী, অর্থাৎ মুখের সামনেই দুটো চোখ থাকছে। আর যাদের মুখের দুই পাশে দুটো চোখ থাকছে তাদেরকে আমরা কি বলে থাকি? একনেত্র বিশিষ্ট প্রাণী। তো একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টি এই দুটোর মধ্যে কোথায় পার্থক্য রয়েছে? দেখো একনেত্র দৃষ্টিতে মুখের যেহেতু দুই পাশে চোখ থাকছে, তাহলে আলাদা এই চোখটা এই পাশে থাকছে আর এই চোখটা এই পাশে থাকছে, ফলে দুই সাইডে দুটো আলাদা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই প্রবলেমটা কিন্তু হয় না। আমরা যারা দ্বিনেত্র বিশিষ্ট প্রাণী বা দ্বিনেত্র দৃষ্টি যাদের রয়েছে তারা কিন্তু সামনের যে দৃশ্য সেটা কিন্তু একসাথে দুটো চোখের তৈরি হচ্ছে। তার ফলে ধরো কোনো বিপদ আসলো বা আমাদের ছুটে পালাতে হলো, বা ধরো কোনো একটা দিকে আমরা যাচ্ছি, চলাফেরা বলো বা দৌড়ানো বলো বা যে কোনো কাজ করা বলো, সেক্ষেত্রে কিন্তু দ্বিনেত্র দৃষ্টি অনেক হেল্পফুল হয়, কারণ দুটো চোখে সেম প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেম জিনিসের সেম প্রতিবিম্ব কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু একনেত্র দৃষ্টিতে কি হচ্ছে? সেটা হচ্ছে না, দুটো আলাদা আলাদা চোখে আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ফলে যদি কখনো কোনো বিপদ আসন্ন হয় বা অন্য কোনো কাজে যদি কখনো চলাফেরা বা হাঁটা চলা বা দৌড়ানোর সময় কিন্তু প্রচন্ড অসুবিধা হয়। তাহলে এই হচ্ছে একনেত্র এবং দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য। এইবার দেখো চোখের কাজ কি দেখা। এইবার চোখের মধ্যে যে দেখছি, আমরা তো সামনের বস্তুও দেখছি আবার দূরের বস্তুও দেখছি, কিন্তু আমরা কোনো রকম ভাবে স্থান পরিবর্তন না করেও কিন্তু দূরের বস্তু আমরা দেখতে পাই। একই জায়গায় দাঁড়িয়ে কাছের বস্তুও দেখছি, একই জায়গায় দাঁড়িয়ে দূরের বস্তুও দেখছি, কোনো রকম ভাবে কিন্তু স্থান পরিবর্তন করছি না। তাহলে এই যে আমরা স্থান পরিবর্তন না করে কোনো রকম এফোর্ট না দিয়েই যে দূরের বস্তুও দেখতে পাচ্ছি, সামনের বস্তুও দেখতে পাচ্ছি, এই যে চোখের এই যে ক্ষমতা, সামনের এবং দূরের দুটো বস্তু, দুই রকম বস্তু দেখার এই যে ক্ষমতা, এটাকে আমরা কি বলছি? উপযোজন বলে থাকি। চোখের উপযোজন ক্ষমতা বা আমাদের চক্ষুর উপযোজন ক্ষমতা। এবার দেখো এর যে মেকানিজম, এই যে পদ্ধতিটা বা প্রসেসটা হচ্ছে সেটার মেকানিজম সেটাই আমি এই টপিকে আলোচনা করব। দেখো এখানে আমি একটা গাছ এঁকেছি, সেই গাছটা দেখো কাছাকাছি, চোখের দেখো কাছাকাছি স্থানে গাছটা রয়েছে। আর এইখানে দেখো সেকেন্ড যে পিকচারটা এঁকেছি, এখানে দেখো চোখ থেকে অনেকটা দূরে একটা গাছ রয়েছে। এবার দেখো যখন আমাদের চোখের কাছে বা চোখের সামনে কোনো একটা বস্তু থাকছে তখন আমাদের চোখ কিরকম ভাবে কাজ করছে, যখন কোনো দূরে বস্তু থাকছে তখন সেটাকে দেখার জন্য আমাদের চোখ কিরকম কাজ করছে সেটা আমরা দেখব। দেখো ফার্স্টে এই গাছটা, এটা কাছে অবস্থিত, এই গাছটা থেকে আলো রিফ্লেক্ট করছে। কোনো একটা বস্তু আমরা কখন দেখতে পাই? যখন সেই বস্তুটার ওপরে আলো এসে পড়ে, সেটা সূর্যের আলো হতে পারে বা অন্য কিছুর আলো হতে পারে। আলো যখন কোনো একটা বস্তুর ওপর থেকে রিফ্লেক্ট করে তখন কিন্তু আমরা সেটাকে দেখতে পাই। যে কোনো বস্তু, প্রত্যেকটা বস্তু, পৃথিবীর সকল বস্তুই কিন্তু আলো রিফ্লেক্ট করছে, তার জন্যই কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি। যদি আলো রিফ্লেক্ট না করতো তাহলে কিন্তু আমরা কোনো বস্তুই দেখতে পেতাম না। দেখো অন্ধকার জায়গায় আমরা দেখতে পাই না, কারণ হচ্ছে সেই বস্তু থেকে আলো রিফ্লেক্ট করে না, এর ফলে আমরা জিনিসটাকে দেখতে অসুবিধা হয়। কিন্তু যখন কোনো পরিষ্কার জায়গায় থাকি বা যেখানে আলো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সব বস্তুকে কিন্তু দেখতে পাই, কারণ প্রত্যেকটা বস্তু থেকে আলো রিফ্লেক্ট করছে। তো গাছটার ওপরে সূর্যের আলো বা যা কিছুর আলো পড়ার ফলে এখান থেকে যে লাইটটা রিফ্লেক্ট করছে, সেই রিফ্লেক্ট করার পরে এই লাইটটা কি করছে দেখো, আমাদের চোখের যে প্রতিসারক মাধ্যমগুলো রয়েছে সেগুলো কি কি? স্ক্লেরা রয়েছে, আমাদের লেন্স রয়েছে, কনজাংটিভা রয়েছে, কর্নিয়া রয়েছে, এগুলোর মধ্যে দিয়ে পাস করে, প্রতিসারক মাধ্যমগুলোর মধ্যে দিয়ে পাস করে দেখো লেন্সের মধ্যে দিয়ে গিয়ে এই যে আমাদের যে রেটিনা, সেই রেটিনার এই যে পিত বিন্দু, আমি আগের টপিকে পড়িয়েছিলাম যখন চোখ এঁকেছিলাম তখন কি
কি বলেছিলাম, এই যে পিত বিন্দু মানে রেটিনার উপরে যে পিত বিন্দু রয়েছে সেখানে এসে কিন্তু প্রত্যেকটা জিনিসের যে জিনিসটা আমরা দেখছি সেই জিনিসটার প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু আমরা জিনিসটাকে দেখতে পাচ্ছি। দেখো এখান থেকে আলোটা রিফ্লেক্ট করে গিয়ে, এই গাছ থেকে আলোটা রিফ্লেক্ট করে গিয়ে আমাদের যে স্বচ্ছ মাধ্যম, চোখের যে স্বচ্ছ মাধ্যম প্রতিসারক মাধ্যমগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে পাস করে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে ও কি করেছে, রেটিনার যে পিত বিন্দু রয়েছে সেখানে গিয়ে ও প্রতিবিম্ব গঠন করেছে। দেখো প্রতিবিম্বটা উল্টানো প্রতিবিম্ব, এখানে দেখো সোজা, জিনিসটা সোজা রয়েছে, কিন্তু এখানে দেখো গাছটা আমি উল্টো এঁকেছি। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এখানে আমি যে গাছটা দেখছি সোজা, অথচ এখানে আমার প্রতিবিম্ব তৈরি হচ্ছে উল্টো, তাহলে আমরা সব জিনিস উল্টো উল্টো কেন দেখছি না? মনে কোশ্চেন আসতেই পারে কেন আমরা সব জিনিস উল্টো দেখতে পাচ্ছি না, কারণ প্রতিবিম্ব তো উল্টোই তৈরি হচ্ছে। কারণ দেখো এই যে রেটিনা, এই যে রেটিনার দুটো জংশন পয়েন্টে যে অপটিক নার্ভ রয়েছে, এই যে অপটিক স্নায়ু রয়েছে, এই যে অপটিক স্নায়ু কি করছে, আমাদের দৃষ্টিতে বা আমরা যে কোনো জিনিস দেখছি সেটা দৃষ্টিতে সহায়তা করছে অপটিক স্নায়ু। এই অপটিক স্নায়ু কি করছে, এই যে স্নায়ু উদ্দীপনা, এই যে প্রতিবিম্বটা তৈরি হলো এটার যে স্নায়ু উদ্দীপনা সেটাও নিয়ে গিয়ে অপটিক স্নায়ু কি করছে, আমাদের ব্রেনে পাঠাচ্ছে। ব্রেন দেখছে কি এখানে উল্টানো প্রতিবিম্ব তৈরি হয়েছে, ওর সাথে সাথে সেটাকে কারেক্ট করবে, করে ওটাকে সোজা বানিয়ে নেবে। ব্রেনে গিয়েই কিন্তু উল্টানো প্রতিবিম্বটাই সোজা প্রতিবিম্বে পরিণত হচ্ছে। তারপরে গুরু মস্তিষ্ক থেকে আমাদের সিগন্যাল আসবে যে যে জিনিসটা আমরা দেখছি সেটা কিন্তু এই একটা গাছ রয়েছে, তাহলে গাছটাকে দেখে আমরা চিনতে পারছি যে না এটা গাছ। তোমরা ভাবো জিনিসটা কত ফাস্ট হচ্ছে, আমরা একটা জিনিস দেখছি সাথে সাথে সেটাকে রিকগনাইজ করে নিচ্ছি যে সেই জিনিসটা কি, তাহলে কত ফাস্ট এই জিনিসটা হচ্ছে। ফার্স্টে এখান থেকে আলো রিফ্লেক্ট করছে, করে গিয়ে আমাদের চোখে রেটিনার উপর অবস্থিত পিত বিন্দুতে গিয়ে পড়ছে, তারপরে সেখান থেকে অপটিক নার্ভের মধ্যে দিয়ে সিগন্যাল যাচ্ছে ব্রেনে, ব্রেন বলছে ওটা উল্টানো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ওটাকে সোজা করো, সোজা হচ্ছে, তারপর সিগন্যাল আমরা পাচ্ছি, দেন আমরা ওটাকে ভিজুয়ালাইজ করছি যে না ওটা গাছ। তাহলে কত ফাস্ট এই জিনিসটা হচ্ছে, এটা নর্মালি হয়ে থাকে। এইবার দেখো এটা হচ্ছে সামনে, এই গাছটা কিন্তু আমাদের কাছে, এখানে হচ্ছে গিয়ে কাছের বস্তু, কাছের বস্তু দেখার সময় এরকম হচ্ছে। এবার এই যে কাছের বস্তু দেখার সময় আমাদের এই যে লেন্স, এই যে লেন্স বা চোখের মণি যেটা থ্রু আমরা দেখতে পাই বা যেটার মধ্যে দিয়ে এই প্রতিফলিত আলোটা যাচ্ছে, সেই লেন্সটার কিরকম পরিবর্তন হয়। দেখো এই লেন্সটাকে কে ধরে রয়েছে, সিলিয়ারি পেশি ধরে থাকে। এই যে পেশি, এই যে পেশিটা আমি এঁকেছি, এই যে পেশিটা আমি এঁকেছি দুই পাশ দিয়ে, লেন্সের দুই পাশে, এই দুটো পেশির নাম কি, সিলিয়ারি পেশি। এই সিলিয়ারি পেশি এই লেন্সটাকে কিন্তু ধরে রাখতে সহায়তা করছে। এইবার যখন কোনো কাছের বস্তু থাকে, কাছের বস্তু দেখার সময় এই সিলিয়ারি পেশিটা না সংকুচিত হয়ে যায়, মানে দুটোর কাছে চলে আসে, ফলে কি হয়, ফলে আমাদের লেন্সটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যাওয়ার ফলে আমরা সেই কাছের বস্তুটাকে দেখতে পাই। এইবার এটা হলো কাছের বস্তুর ক্ষেত্রে। দূরের বস্তুর ক্ষেত্রে কি হয়, সেম প্রসেস হয়, সেম এটার মতনই সেম প্রসেস হয়। এখান থেকে প্রতিফলিত আলো যাচ্ছে তোমার এখানে যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমগুলোর মধ্যে দিয়ে গিয়ে রেটিনার যে পিত বিন্দু রয়েছে সেখানে গিয়ে উল্টানো প্রতিবিম্ব তৈরি করছে, সেম প্রসেস হয় এটার মতনই। খালি এই ক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে এই যে আমি সিলিয়ারি পেশিটা এঁকেছিলাম, এই যে যেটা লেন্সটাকে ধরে রাখতে সহায়তা করছে, এই সিলিয়ারি পেশিটায় দূরের বস্তুকে দেখার সময় সিলিয়ারি পেশিটা শিথিল হয়ে যায়, মানে দুই পাশে লুজ করে যায়। তার ফলে কি হয়, আমাদের চোখের যে মণিটা রয়েছে সেই মণিটা আরো প্রসারিত হয়ে যায়। প্রসারিত হয়ে যাওয়ার পরে ফলে কি হবে, ফোকাল লেন্থ, এই যে দেখছি আমরা যে দেখছি, এই যে জিনিসটা যে ভিজুয়ালাইজ করছি, ওইখান থেকে যে আলোটা রিফ্লেক্ট করে আমার চোখে আসছে, আমার চোখের ফোকাল লেন্থ বেড়ে গেছে, কারণ মণিটা প্রসারিত হয়ে গেছে। দেখো মণিটা প্রসারিত হয়ে গেছে, এখানে মণিটা ছোট হয়ে গেছিল, এখানে দেখো মণিটা প্রসারিত হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, এর মধ্যে যে ফোকাল লেন্থটা আছে, ফোকাল লেন্থ মানে কি, মানে হচ্ছে যত দূরে কোনো জিনিস থাকবে তত কিন্তু চোখের ফোকাল লেন্থ বাড়বে, তত কিন্তু মণি বড় হয়ে যাবে, তত সিলিয়ারি পেশি আরো শিথিল হয়ে যাবে, ফলে দূরের বস্তুকে আমরা দেখতে পাবো। ফোকাল লেন্থ বেড়ে গেছে, তার ফলে দেখো কি হচ্ছে, এই যে দূরের যে গাছটা সেখান থেকে আলো আসছে, এসে আবার সেই স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে আবার সেই লেন্সের মধ্যে দিয়ে গিয়ে পিত বিন্দুতে আবার উল্টানো প্রতিবিম্ব তৈরি করছে, দিয়ে এখান থেকে আবার সিগন্যাল যাচ্ছে অপটিক নার্ভের মাধ্যমে মাথাতে, দেন মাথা আমাদের সিগন্যাল দিচ্ছে যে এটা উল্টানো প্রতিবিম্ব তৈরি হয়েছে, সোজা করো, সোজা হয়ে যাচ্ছে। তারপরে আমরা জিনিসটাকে দেখতে পাচ্ছি যে না ওখানে একটা দূরে একটা গাছ রয়েছে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে কখন সিলিয়ারি পেশি শিথিল হচ্ছে আর কখন সিলিয়ারি পেশি আবার শক্ত হয়ে যাচ্ছে বা সংকুচিত হয়ে যাচ্ছে। দেখো আমরা নর্মালি 35 সেন্টিমিটার অবধি কিন্তু সিলিয়ারি পেশি এরকম সংকুচিত অবস্থায় থাকে, মানে কাছের বস্তু এটাকে বলা চলে। 35 সেন্টিমিটারের মধ্যে যেটুকু থাকবে সেটুকুতে এইরকম ভাবে সিলিয়ারি পেশি সংকুচিত থাকবে, মণি এরকম ছোট থাকবে। কিন্তু যখনই
35 সেন্টিমিটারের বেশি দূরে কোনো জিনিস অবস্থান করবে তখনই কিন্তু এই দূরের বস্তু দর্শনের যে মেকানিজম সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে আমাদের যে সিলিয়ারি পেশিগুলো ছিল চোখে সেগুলো শিথিল হয়ে যাবে, মনি বড় হয়ে যাবে, তার ফলে কিন্তু যে আমাদের চোখের ফোকাল লেন্থ রয়েছে সেটা বেড়ে যাবে। তখন কিন্তু এই দূরের বস্তু দেখার যে মেকানিজম সেটা কাজ করবে। তো এটা হচ্ছে কাছের বস্তু দেখার মেকানিজম, এটা হচ্ছে দূরের বস্তু দেখার মেকানিজম। তাহলে এই যে আমরা একই স্থানে দাঁড়িয়ে থেকে কাছের বস্তুও দেখতে পাচ্ছি আবার দূরের বস্তুও দেখতে পাচ্ছি, কোনো রকম এফোর্ট না দিয়ে আমাদের কিন্তু দূরের বস্তু দেখার জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে না, আমরা একই জায়গায় দাঁড়িয়ে আমরা দূরের বস্তুও দেখতে পাচ্ছি কাছের বস্তুও দেখতে পাচ্ছি। তাহলে এই যে ক্ষমতা, এই যে আমাদের চোখের এই যে ক্ষমতা, এটাকেই আমরা কিন্তু বলছি উপযোজন। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে উপযোজন কাকে বলে এবং উপযোজন কয় ধরনের হয়ে থাকে, কাছের বস্তু দেখার আর দূরের বস্তু দেখার মেকানিজম দিলেও দিতে পারে 2 নম্বরের। যদি 2 নম্বরের কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু সবসময় চেষ্টা করবে 1 নম্বরের প্রশ্ন বাদে বায়োলজিতে 2 নম্বর হোক কি 3 নম্বর হোক বা 5 নম্বর হোক, যাই কোশ্চেন থাকুক অবশ্যই চেষ্টা করবে একটা ছবি বা ডায়াগ্রাম পাশে এঁকে দিতে। তাহলে কিন্তু পরীক্ষকদের বুঝতে সুবিধা হবে, তারা বুঝতে পারবে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, তখন তারা তোমার লেখা না পড়েও তোমার ডায়াগ্রাম দেখেই কিন্তু ফুল মার্কস দিয়ে দেবে। কারণ তোমাকে তোমার খাতাটা অন্যান্যদের থেকে অনেকটা ডিফারেন্ট করতে হবে যাতে তুমি অন্যান্যদের থেকে ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেশন দিতে পারো, যেটা কিনা এক্সামিনারদের আইকে ক্যাচ করতে পারে। তো এই টিপস গুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর একটা কথা দেখো, এই যে কাছের বস্তু দেখার বা এই যে দূরের বস্তু দেখার যে ক্ষমতা বা উপযোজন, এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে যদি উপযোজন ক্ষমতা আমাদের না থাকতো তাহলে কি হতো। দেখো, যদি আমাদের উপযোজন ক্ষমতা না থাকতো তাহলে আমরা কাছের বস্তু আমরা দেখতে পারতাম, বাট দূরের বস্তু দেখতে আমাদের প্রবলেম হয়ে যেত, তখন কিন্তু আমাদের চলাফেরাতে বিভিন্ন রকম বিপদ দেখা দিতে পারতো। দেখো, আমাদের যারা মানে যখন আমরা কোনো রাস্তা ক্রস করার সময় দেখবে সিগন্যাল থাকে, সিগন্যাল যদি আমরা ঠিকঠাক দেখতে না পারি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে তাহলে সিগন্যালে দেখবে সবসময় লাল আলো ব্যবহার করা হয়, সিগন্যালে অলওয়েজ কিন্তু লাল আলো ব্যবহার করা হয়। কেন লাল আলো ব্যবহার করা হয়? কারণ হচ্ছে দেখো, মানে যে 7টা রং, সাদা আলোর মধ্যে যে 7টা রং রয়েছে তাদের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সব থেকে বেশি হয় এবং ছড়িয়ে পড়ার ক্ষমতা খুব কম হয়। মানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি আর ছড়িয়ে পড়ার ক্ষমতা কিন্তু সব থেকে কম হয়। তাই জন্য আমরা দূর থেকে হলেও ওই লাল আলো কিন্তু আমরা দেখতে পাবো, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল আলো। এটা যেন মনে থাকে, এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের, যে এখানে ফিজিক্যাল সায়েন্সের একটা জিনিস কাজ করে যে লাল আলো কেন ইউজ করা হচ্ছে, কারণ লাল আলোতে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হয়ে থাকে, খুব তাড়াতাড়ি আমাদের চোখে আকৃষ্ট করে, তার ফলে আমরা অনেক দূর থেকেও কিন্তু লাল আলো বা লাল সিগন্যাল দেখতে পাই। তো এভাবে কিন্তু আমাদের উপযোজন ক্ষমতা কাজ করে থাকে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে উপযোজন কাকে বলে ব্যাখ্যা দাও, বা দূরের বস্তু দেখার জন্য উপযোজন ক্ষমতা কিভাবে আমাদের সহায়তা করে, বা কাছের বস্তু দেখার জন্য উপযোজন ক্ষমতা আমাদের কিভাবে সহায়তা করে, বা এরকমও কোশ্চেন আসতে পারে যে উপযোজন না থাকলে আমাদের কি কি সমস্যা হতো বা উপযোজনের গুরুত্ব কি কি, সেই সমস্ত কিন্তু আসতে পারে পরীক্ষায়। তাহলে আজকে আমাদের টপিক এই পর্যন্তই। যদি এর ওপরে কোনো তোমাদের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে এডুইনস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যে ফেসবুক পেজটা রয়েছে সেটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।